রৌদ্র যা বোঝার বুঝে নিল, তার বুঝতে কিছু বাকি নেই। অতঃপর চুপ করে কিছু একটা ভেবে উত্তর দিল, দাদিমণি, আমি তোমার দুইটা অপশন দিব। অপশন 1, তুমি ভালো কোনো খবর শুনতে চাও, নাকি অপশন 2, খারাপটা? তবে যাই বলো, যে কোনো একটা শুনতে হবে। এখন তুমি ডিসাইড করো কোনটা শুনতে চাও। রৌদ্র মুখে এমন কথা শুনে চুপসে গেল রেহেনার মুখ। তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ভালোটাই বলো দাদু ভাই, আমিও শুনতে চাই আমার বড় দাদু ভাইয়ের ব্যাপারে। রৌদ্র অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, তোমার নাতি সৎ পথেই আছে, চিন্তা করো না দাদিমণি। শুধু একটা কথাই বলবো, তোমার নাতি উত্তম কিছুই করছে। সে উত্তমটা কি যদি একবার বলতে দাদু ভাই? রৌদ্র মুচকি হাসল, সেটা যদি বলার হতো দাদিমণি, আমি কবেই বলে দিতাম। প্লিজ আর এই প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবে না। আমার যতটুকু বলার সামর্থ্য ছিল আমি বলে দিয়েছি। আর কিছু জিজ্ঞেস করো না দাদিমণি। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করলাম না দাদু ভাই। তবে একটা কথাই মাথায় রেখো, তোমরা চৌধুরী বাড়ির অমূল্য রত্ন। তোমরা সহিত সালামতে থাকো, এটাই কামনা করি। আর যা করবে ভেবে চিনতে পথ হাঁটবে, চিন্তা করো না দাদিমণি। তারপর রৌদ্র মুখে মলিন হাসি নিয়ে বেরিয়ে গেল। দরজা ঠেলে রুমে ঢুকলেন নাজনীন বেগম। তাকে দেখে খুশি উঠে বসল। তিনি পাশে বসে খুশির মাথায় হাত রাখলেন। নাজনীন বেগমের মুখ পানে তাকিয়ে খুশি হাসল। কত মিষ্টি হাসি বড় আম্মুর, কত আদর যত্ন করে আমায়। ইস, যদি আমার আম্মু এমন হতো। কেন যে আম্মু আমার শুধু এত বকাবকি করে। খুশির ভাবনার মাঝে আগ বাড়িয়ে নাজনীন বেগম বললেন, খুশিমা, একটা কথা বলবি আমায়? হ্যাঁ বড় আম্মু, বলো। সত্যি বলবি মা? খুশি নাজনীন বেগমের কোলে মাথা রেখে বলল, সত্যি। তুই কি কাউকে পছন্দ করিস মা? কথাটা শুনে খুশির তুলতুলে গালের হাসি নিমেষেই মিলিয়ে গেল। মাথা তুলে বলল, একথা বললে কেন বড় আম্মু? তুই আগে আমার কথার উত্তর দে। খুশি কিছু একটা ভেবে বলল, সত্যি কথা বলবো বড় আম্মু? হ্যাঁ, ঠিক আছে, শোনো। গত 1 সপ্তাহ যাবৎ এক ছেলে নাফিসার পিছনে ঘুরঘুর করছিল। নাফিসা প্রথমে রাজি হয়নি, তবে ছেলেটা ওকে থ্রেট দিয়েছিল ওর বন্ধুর সঙ্গে আমি রিলেশন না করলে নাফিসার ক্ষতি করে দিবে। আর সেদিন দেখা করতে যাওয়ার অব্র ভাইয়ের ফ্রেন্ড ইরফান ভাই দেখে ফেলেছিল। সেদিন সুযোগ বুঝে কেটে পড়ায় বেঁচে গিয়েছিলাম। তবে অব্র ভাই আমাদের সেখানে খুঁজেছে, পায়নি। পেলে শরীর হাড় গুড় আর আস্ত থাকতো না। বলিস কি রে মা? হ্যাঁ বড় আম্মু, তবে বিশ্বাস করো আমি কোনো ছেলের সঙ্গে প্রেম টেম করিনি। আম্মুকে একথা বলবে না প্লিজ, মেরেই ফেলবে, মেজো জানবে না। তবে তুই যেহেতু নির্দোষ, সেখানে কিছু হবে না। একদম চিন্তা করিস না মা, আমি আছি তোর সঙ্গে। তারই মধ্যে প্রবেশ করলেন মরিয়ম বেগম, সঙ্গে খুশির ছোট চাচি শিরিন বেগম। পরপর এসে ঢুকলো রেহেনা, রূপকথা, শশী আর তুলি। রেহেনা চৌধুরী বসলেন পাশে, খুশির পাশে। আর বাকিরা সাইডে দাঁড়িয়ে রইলেন। শাশুড়িকে দেখে নাজনীন বেগমও উঠে দাঁড়ালেন। মরিয়ম বেগম শাশুড়ির পাশে থাকায় কিছু বললেন না মেয়েকে। রেহেনা মলিন কণ্ঠে বললেন, তোমার ব্যথা কমেছে দিদি ভাই? খুশি এক পলক মরিয়ম বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবার তাকালো রেহেনার দিকে। সেও মলিন কণ্ঠে বলল, হ্যাঁ দাদিমণি। রেহেনা আবার খুশির পাটা ভালো করে চোখ বুলিয়ে পরখ করল। কাল শীতে দাগগুলো। রেহেনা এবার বেশ অসুস্থ। অব্রর সঙ্গে এবার তিনি কথা বলবেন। এভাবে সকাল সকাল মেয়েটাকে মারার কোনো মানে হয়? ঠিক আছে দিদি ভাই, তুমি রেস্ট করো, আমরা আসি বলেই রেহেনা বেরিয়ে গেল। পেছন পেছন নাজনীন বেগম আর শিরিন বেগমও। মরিয়ম বেগম একটু দাঁড়ালেন। এবার সত্যি খারাপ লাগলো মেয়েটার জন্য। তিনিও মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। বড়রা চলে যেতে 3 বোন এসে বসল খুশির পাশে।
শশী রেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কিছুক্ষণ এর মধ্যে তুই আবার কি করে বসলি, যার জন্য মার পড়ল পিঠে? নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু করেছিস, তা নয়তো অব্র ভাই তোকে এভাবে মারবে কেন? মাঝখানে আগ বাড়িয়ে রূপকথা বলল, বকছিস কেন মেয়েটাকে? দেখছিস না ব্যথা পেয়েছে? খুশির মাথায় হাত বুলিয়ে বলল, কি করেছিস বুনু তুই? আমার কাছে বল তো নির্দ্বিধায়। তেমন কিছু করিনি আপু। তাহলে শুধু আমার কাছে এক মগ কফি চেয়েছিল অব্র ভাই, আমিও এনেও দিলাম। এরপর শুধু শুধু মারল। কথাটা শুনে তিন বোন একে অপরের মুখে চাওয়া চাই করলো। তারা বেশ বুঝতে পারল কফিতেই কিছু গোলমাল হয়েছে। রূপকথা সবার উদ্দেশ্যে বলল, সবাই চল, খুশি এখন রেস্টের প্রয়োজন। তারপর খুশির গালে হাত ছুঁয়ে মিষ্টি হেসে চলে গেল রূপকথা। পিছন পিছন শশী আর তুলি। পায়ের ব্যথায় ঘুমও আসছে না খুশির। একবার একদিক তো ওদিক হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে পায়ের ব্যথায় কান্নাও পাচ্ছে। পিঠেও ব্যথা, তবে পিঠের তুলনায় পায়ে বেশি পড়েছে বাড়িগুলা। এভাবেই কিছুক্ষণ যাওয়াতে দরজার কারো আসার শব্দ হলো। কে? আপু এসেছো? তার কথার কোনো রকম উত্তর না পেল না সে। প্রথম বিরক্ত হলেও এখন ভয় ভয় লাগছে। সে কাপা গলায় আবারও বলল, কে এসেছে? কাছে কাউকে বসতে দেখে খুশি চিৎকার করতে যাবে, অমনি একটা পুরুষালী হাত শক্ত করে তার মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ। কে? অব্র লাইটটা অন করতেই খুশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আপনি? আমি। এভাবে বানরের মতো লাফিয়ে চেঁচাচ্ছিস কেন? আসলে আমি ভেবেছিলাম ওই ছায়াটা এসেছে। অব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন ছায়াটা? ওই যে প্রতি রাতে আসে। অব্র হাঁটু গেড়ে বসে বলল, বাজে বোকা, পা তা দেখা। কোন পা? আমার পা। আপনার পা তো আপনার পায়েই আছে, তাহলে আমি দেখাবো কিভাবে? আরও কয়েক ঘা পড়লেই বুঝতে পারবি কিভাবে দেখাতে হয়, বলে আচমকায় খুশির পা টেনে রাখলো অব্রর হাতুটে। ব্যথায় কুকিয়ে উঠল খুশি। অব্র তীক্ষ্ণ চাহনিতে বলল, লাগছে খুব। অব্র দৃষ্টি আটকালো খুশির পায়ের দিকে। কাল শীতের ডাক্তার দেখে কিছু একটা লাগিয়ে দিল খুশির পায়ে। কি লাগালেন অব্র ভাই? সাপের বিষ। কি? মুখটা বন্ধ রাখ, নয়তো মুখেও কালশিতে দাগ পড়বে। আপনি আমার পায়ে সাপের বিষ লাগালেন কেন? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা হবে আর লাগিয়ে দিবেন? অব্র আর কিছু না বলে খুশির পায়ে আলতো করে হাত বুলিয়ে কিছু একটা লাগাতে ব্যস্ত হলো। খুশি ব্যথায় আর পুরুষালী স্পর্শে কেমন একটা অনুভব করলো। অব্র উঠে দাঁড়িয়ে দেখলো খুশি এখনও চোখ জোড়ো খিসে আছে। ব্যথা কমেছে? খুশি পিটপিট করে তাকিয়ে মলিন জবাব দিলেন, কিছু। ঠিক হয়ে যাবে, এখন শুয়ে পড়। না ঘুমাবো না? তাহলে কি করবি? আগে বলেন সরি। মানলেন কেন? বলবো না, ঘুমা। তাহলে আমিও ঘুমাবো না। জেদ করিস না। করব। অব্র বিরক্তি নিয়ে বলল, সরি বললে কি হবে? একবার বলেই দেখুন না। ঠিক আছে, ঘুমা। কই বললেন না যে? সরি। কুত্তা তোর ইউরি। ওয়েট। না মানে কিছু না। কি বললি? বললাম কিছু না। তোকে এসব আউ ফাউ কে শিখিয়েছে? কেউ না। বল, নয়তো পিটিয়ে শাল তুলে নিব। বলছি নাফিসা শিখিয়েছে। ওয়েট, তোকে কলেজে আর কোচিংয়ে পাঠানো হয় এই সব শেখার জন্য? সরি অব্র ভাই, আর কখনোই বলবো না। এবার ঘুমা, হয়তো আবারও পিঠে পড়বে। ঠিক আছে। অব্র দরজার কাছে গিয়ে আবার থামলো। তারপর বলল, আর হ্যাঁ শোন, কালকে তোকে আমি কলেজে পৌঁছে দিব। খুশি হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মত জানাতে অব্র বেরিয়ে গেল। সকাল সকাল ড্রয়িং রুমে অব্রকে আসতে দেখে সবাই অবাক হলো। সিঁড়ি দিয়ে ফুল হাতা শার্টটা বোলাতে বোলাতে নিচে নেমে এসে খুশির উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তোর হয়েছে? ডাইনিংয়ে বসে থেকে খুশি উত্তর দিল, হ্যাঁ। কথাটা শুনে সবাই দাঁড়িয়ে বসে থাকা রেহেনা সহ সবাই বেশ বাকহারা দৃষ্টিতে তাকিয়ে রইল অব্রর দিকে।
যে ছেলেটা কাল লাঠি পিঠা করলো আজ সে কলেজে পৌঁছে দিবে। ডাইনিংয়ে বসা রূপকথা শশী তুলো হ্যাঁ করে তাকিয়ে আসে অব্রর পানে। যদিও বাড়ির কর্তারা আগে নাস্তা সেরে চলে গিয়েছে যার যার কর্মক্ষেত্রে, সবার এভাবে তাকিয়ে থাকতে দেখে অব্র ভ্রু কুঁচকে বিরক্তি চোখে জিজ্ঞেস করলো, কি এভাবে তাকিয়ে থাকার মানে কি? এখানে কি সার্কাস জমেছে? সঙ্গে সঙ্গে সবাই নড়ে চড়ে বসলো। ডাইনিংয়ে বসা রেহেনা জিজ্ঞেস করলো, দাদু ভাই তুমি পৌঁছে দিবে দিদি ভাইকে? হ্যাঁ কেন? না মানে এমনি। অব্র বিরক্তি চোখে খুশিকে আরেকবার ডাকলো। বেলা বাজে 8:20। খুশিকে তাড়া দিয়ে সে পার্কিং লটের দিকে গেল। পিছন পিছন খুশিও পৌঁছে গেল। অব্র একটা হেলমেট খুশির হাতে দিয়ে বলল, এটা পরে নিয়ে মাথায়। খুশি হেলমেটটা পরেই উঠে বসলো বাইকে। খুশিকে এভাবে কাচুমাচু হতে দেখে অব্র গম্ভীর কণ্ঠে বলল, এখন কি মডার্ন কেসে আমাকে ফাঁসাতে চাস? আমাকে কেন অব্র ভাই? ধরে বস। কোথায়? আমার পায়ে। এ বাবা, পায়ে আবার কিভাবে ধরে বসবো? ইডিয়েট, আমায় ধরে বসতে বলছি, এটাও বলে দিতে হয়? ওহ, আমি বুঝতে পারিনি। অব্র আর কিছু না বলে বাইকে স্টিয়ারিং দিল। 9টায় এসে খুশির কলেজের সামনে বাইক থামালো। হেলমেট খুলে অব্র বলল, নাম। খুশি চুপচাপ নেমে পড়ল। কলেজের গেটের দিকে পা বাড়ালে অব্র গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। কিছু বলবেন অব্র ভাই? কলেজ শেষ হবে কয়টায়? 2টায় ঠিক আছে, আমি নিতে আসব। যদি এদিক ওদিক দেখি তো পুরো মেহগুনির গাছটাই তোর পিঠে ভাঙব। মাথায় থাকে যেন। আর হ্যাঁ, তোর ফোনটা দ। আমার না, তোর বান্ধবীর। ওরটা নিবেন কেন? তুই ফোনটা দিবি। ব্যাগ থেকে ফোনটা বের করে খুশি অব্রর হাতে দিল। কিছু একটা করে অব্র ফোনটা আবার খুশির হাতে দিল। নাম্বার সেভ করে দিয়েছি, কলেজ ছুটি হলে কল দিবি বলে অব্র আবার বাইকে উঠে স্টিয়ারিং দিল। অব্র চলে যেতে খুশি ফোনের স্ক্রিনে চোখ ভোলায়। স্পষ্ট বড় অক্ষরে লেখা অব্র। তখন সে লেখাটা ডিলিট করে সেখানে বসিয়ে দিল অভদ্র পুরুষ লিখে খিলখিলিয়ে হাসল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখতেই ভীষণ ফিরে তাকালো। কী রে খুশি, কয়দিন ধরে কলেজ আসিস না? কোচিংয়ে আসিস না? এমনি কি কল দিলেও পাওয়া যায় না? ব্যাপার কি? তা আজকে বিকেলে কলেজ শেষ পার্কে যাবি তো? যে ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা দেখা করতে আসবে, আর তার ফ্রেন্ডও আসবে যে তোকে পছন্দ করে। সেদিন তো ইরফান ভাইয়ের জন্য পালিয়ে গিয়েছিলি, ওনাকে এত ভয় পাস কেন বলতো? আজকে চল, প্রপোজ করবে তোকে। দুই বন্ধুই আসছে, প্রেম টেম না করি অন্তত কিছু খাওয়া তো যাবে। না রে নাফিসা, আমি যেতে পারবো না। সে কি? কেন? অব্র ভাই এসেছে। আরে এটা ব্যাপার না। কি? অব্র ভাই? উনি কবে আসলো? 2 দিন হলো। ও মাইরি, কেস খেয়ে গেলাম। তাই বলছি এইসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা, নয়তো আমার সাথে তোরও ওপরে যাওয়ার টিকিটটা কেটে রাখতে হবে। না জানো, আমি উপরে যেতে চাই না। তাহলে ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা। সবই তো বুঝলাম, কিন্তু অন্য কোনো পথ নেই? না মানে অন্য কোথাও দেখা করা যায় না? তোর কি জানের একটুও ভয় নেই? আরে লুকিয়ে করলেই টেনশন কিসের? ভুলে গেলি ছোটোবেলার পার্কের ঘটনাটা? তা ভুলিনি, এখনও মনে পড়লে জ্বর আসে গায়ে। তবে ওটা কি ক্যান্সেল করে দিব? হ্যাঁ। দূর, ভালো লাগে না। জীবনে প্রথম একটা প্রেম করতে যাচ্ছিলাম, তাও আর হলো না। তুই রাখ তো তোর প্রেম, আমি গেলাম। আরে আরে খুশি, যাস কই? আমাকে নিয়ে যা। তাহলে বাজে না বকে সোজা হাত কলেজের ভিতরে। আচ্ছা, লুকিয়েও তো একটা লাস্ট চান্স নেওয়া যেত। তোর কি মন চায় না একটা প্রেম করতে? প্রেম টেম না করে থাকিস কিভাবে? খুশি চেঁচিয়ে বলল, প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে। প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। আরে আস্তে, এত জোরে চেঁচিয়ে আমার কান ফাটানোর কোনো মানে আছে? তাহলে সোজা চল ক্লাসরুমে। আর একটা কথাও নয়, 2টায় অব্র ভাই আসবে, চলবে।